Thank you and welcome back to our channel Special Science Classes. আজকে আমরা Atoms and Nuclei মানে পরমাণু এবং নিউক্লিয়াস অধ্যায়ের নিউক্লিয়াস বা কেন্দ্রক নিয়ে আলোচনা করব। আমরা জানি পরমাণুর দুটি অংশ, গোলাকার পরমাণুর মাঝখানে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক, যেখানে প্রোটন এবং নিউট্রন কণাগুলি থাকে। তো পরমাণুর দুটি অংশ, একটা নিউক্লিয়াস বা কেন্দ্রক আর একটা হচ্ছে ইলেকট্রন মহল। ইলেকট্রনের যে কক্ষপথগুলি, ইলেকট্রনগুলি সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তাহলে ইলেকট্রন মহল আর পরমাণুর মাঝখানে অতি অল্প জায়গার মধ্যে, অতি সূক্ষ্ম জায়গার মধ্যে ঘন সন্নিবিষ্টভাবে পরমাণুর ভারী কণাগুলা অর্থাৎ প্রোটন এবং নিউট্রন কণাগুলা অবস্থান করে। সেই ক্ষুদ্র ঘন সন্নিবিষ্ট জায়গাটা পরমাণুর মধ্যিখানের, যাকে বলা হয় কেন্দ্রক বা নিউক্লিয়াস। তো আমরা কেন্দ্রক বা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। তো পরমাণুর কেন্দ্রক বা পরমাণুর নিউক্লিয়াস কি কণা দিয়ে তৈরি? পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন কণা দিয়ে তৈরি। আমরা জানি প্রোটনগুলি ধনাত্মক আধানযুক্ত কণিকা আর নিউট্রনগুলি নিস্তরিত কণিকা। প্রোটন এবং নিউট্রন। প্রোটনকে আমরা এই চিহ্ন দ্বারা চিহ্নিত করতে পারি H11, আর নিউট্রনকে আমরা লিখতে পারি N01। প্রোটনকে H11 কেন আমরা চিহ্নিত করি? কারণ সাধারণ হাইড্রোজেন পরমাণু বা প্রোটিয়ামে, আমরা জানি সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামে কোনো নিউট্রন কণা নেই। তাই সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস দ্বারা আমরা নিউট্রন কণিকাকে, প্রোটন কণিকাকে চিহ্নিত করতে পারি। সেই জন্য প্রোটন কণিকার চিহ্ন হচ্ছে H11। 1 বলতে পারমাণবিক সংখ্যা আর উপরে 1 বলতে ভর সংখ্যা। আমরা জানবো পারমাণবিক সংখ্যা কাকে বলে, ভর সংখ্যা কাকে বলে, ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে জানবো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন কণিকা এবং নিউট্রন কণিকাগুলি থাকে। প্রোটনের চিহ্ন H11 সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস দ্বারা চিহ্নিত করা হয়, আর নিউট্রনের চিহ্ন হচ্ছে N01। মনে রাখতে হবে যে প্রোটনের আধান কি? প্রোটন ধনাত্মক আধানধর্মী কণিকা। কতটা আধান রয়েছে? ইলেকট্রনের সমান কিন্তু পজিটিভ। 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে নিউট্রনের ভরের কাছাকাছি, 1.6726 × 10⁻⁻27 কেজি। আর নিউট্রন নিউট্রনের আধান কত? নিউট্রন নিস্তরিত কণিকা, আধান শূন্য, কোনো তড়িৎ নেই। আর ভর কত? পরমাণুর সবচেয়ে ভারী কণিকার নাম হচ্ছে নিউট্রন, যার ভর হচ্ছে 1.6749 বা 50 ধরা যায় ইচ্ছা করলে, 10⁻⁻27 কেজি। বা সংখ্যা বলা যায় প্রায় প্রোটন এবং নিউট্রনের ভর 1 AMU করে, প্রায় 1 AMU করে ভর প্রতিটি প্রোটন ও নিউট্রন কণিকার। এটা কি লিখলাম? AMU। AMU আমরা জানবো যে AMU এর পরিমাণ হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, বাংলায় বলে পারমাণবিক ভর একক, বা সংক্ষেপে ইউও বলা যায়। কি বলা যায়? পারমাণবিক ভর একক। অ্যাকচুয়ালি পরমাণুর প্রকৃত ভর
অত্যন্ত কম, 10⁻⁻27 কেজি এই লিমিটের। তো সেজন্য পারমাণবিক ভর একক বলে একটা ভর পরিমাপের ক্ষুদ্রতম একক। কি বললাম? পরমাণুর ভর যেহেতু অত্যন্ত নগণ্য, তাই নগণ্য ভর তো মাপার জন্য ক্ষুদ্রতম ভরের একক লাগবে। সেজন্য অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক এর মাধ্যমে পরমাণুর ভর নির্ণয় করা হয়। তাহলে পরমাণুর অতি ক্ষুদ্র ভর পরমাণুর অতি ক্ষুদ্র ভরকে AMU একক দ্বারা প্রকাশ করা হয়। তো AMU বলতে কতটা ভর, কত গ্রাম বা কত কেজি, বা AMU এর সংজ্ঞা কি? AMU বলতে বোঝায়, সংজ্ঞা যদি বলি আমরা, একটা কার্বন পরমাণু, একটি কার্বন পরমাণুর, কোন কার্বন পরমাণু? C12। কার্বনের বেশ কিছু পরমাণু রয়েছে, কার্বন 12, 13, 14 ইত্যাদি। তো আমরা যে কার্বন 12 পরমাণু, যেটা কার্বনের কয়েক রকম আইসোটোপ আছে, আমরা জানবো আইসোটোপ কি। একটি কার্বন পরমাণুর মানে C12 এর ভরের 12/1 12-র 1 অংশকে পারমাণবিক ভর একক বলে। এটা কার্বন পরমাণুর ভর তো 12, তো তাকে যদি 12 ভাগ করি, তার 1 ভাগকে বলা হয় পারমাণবিক ভর একক। এটা হিসাব করলে দাঁড়ায়, পারমাণবিক ভর একক 1 AMU সমান হচ্ছে 1.66 × 10⁻⁻27 কেজি, -7, 10⁻⁻27 কেজি, অতি নগণ্য। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রোটনের ভর হচ্ছে 1.6726 × 10⁻⁻27 কেজি, বা নিউটনের ভর 1.6749 × 10⁻⁻27 কেজি, প্রায় কাছাকাছি। দশমিকের পর 3 নাম্বার ডিজিটে পাল্টেছে, বাকিটা সমান। তো এদের ভর প্রায় 1 AMU করে ধরা যায়। তাই বলেছি প্রায় 1 AMU করে ভর প্রতিটি প্রোটন ও নিউট্রন কণিকার বা কণার। এবং জানবো আমরা যে পরমাণুর নিউক্লিয়াসে, পরমাণুর গোলাকার পরমাণুর নিউক্লিয়াসে বা কেন্দ্রকে, নিউক্লিয়াস বা কেন্দ্রক, সেখানে কে থাকে? প্রোটন কণাগুলো, নিউট্রন কণাগুলো। কয়টা কণা থাকে? দুটো না, কতকগুলি প্রোটন থাকে, কতকগুলি নিউট্রন থাকে। ছোট পরমাণুর প্রোটন নিউট্রনের সংখ্যা কম হয়, বড় পরমাণুর প্রোটন নিউট্রনের সংখ্যা বেশি হয়। তাই প্রোটন এবং নিউট্রন কণাগুলিকে একত্রে বা একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন। কি বললাম? প্রোটন, নিউট্রন কণাগুলিকে বা কণিকাগুলিকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। প্রোটন ও নিউট্রন কণিকাগুলিকে একত্রে কি বলা হয়? নিউক্লিয়ন। আমরা জানবো পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। পরমাণুর নিউক্লিয়াসে আছে প্রোটন আর নিউট্রন কণিকা, আর বাইরে ইলেকট্রন মহলে ঘুরতে থাকে ইলেকট্রনগুলি। তো পরমাণু ক্রমাঙ্ক, বা এটাকে পারমাণবিক সংখ্যাও বলে। পারমাণবিক সংখ্যা, ইংরেজিতে বলে অ্যাটমিক নাম্বার। কাকে বলে? সহজ ভাষায় পরমাণুর নিউক্লিয়াসে
যতগুলি ধনাত্মক আধানধর্মী প্রোটন কণা রয়েছে, সোজা ভাষায় কোন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন যতগুলি আছে ওই সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। অক্সিজেন গ্যাস, তার 8টা প্রোটন রয়েছে কেন্দ্রে, তো পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 8। কার্বনের 6টা আছে প্রোটন, তাই পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 6 বা পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যাকে ইংলিশ জেড লেটার দিয়ে, ক্যাপিটাল জেড লেটার দিয়ে চিহ্নিত করা হয়। তো জেড মানে পি সংখ্যা, পি এর সংখ্যা, প্রোটন সংখ্যা। জেড বলতে প্রোটন সংখ্যা। আমরা জানি সাধারণ অবস্থায় পরমাণু কি হয়? নিস্তরিত। পরমাণু হয় সাধারণ অবস্থায় নিস্তরিত, মানে পরমাণুর নিউক্লিয়াসে যতগুলা প্রোটন সংখ্যা রয়েছে ধনাত্মক, বাইরে ততগুলাই ইলেকট্রন রয়েছে ঋণাত্মক। সম আধানধর্মী, সম কিন্তু বিপরীত আধানধর্মী এই প্রোটন আর নিউট্রনের আধান পরস্পরকে প্রশমিত করে বলে মোটের উপর একটা পরমাণু সাধারণ অবস্থায় নিস্তরিত হয়। তো প্রোটন যতগুলা রয়েছে নিস্তরিত পরমাণুর ততগুলাই ইলেকট্রন রয়েছে, তাই নিস্তরিত পরমাণুর ইলেকট্রন সংখ্যা দ্বারাও আমরা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা নির্ধারণ করতে পারি। কি বললাম? নিস্তরিত পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা দিয়েই পরমাণু ক্রমাঙ্ক বোঝানো যায়। এবার আমরা জানবো ভর সংখ্যা বা মাস নাম্বার। পরমাণুর ভর বলতে ইলেকট্রনের ভর তো অতি নগণ্য, 10⁻31 কেজি, আর প্রোটন নিউট্রন -27। তাই প্রোটন নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর প্রায় নেই বললেই চলে। ইলেকট্রনের ভর এদের ভরের তুলনায় 0। তাই পরমাণুর মোট ভর বলতে পরমাণুর নিউক্লিয়াসে যে অবস্থিত প্রোটন আর নিউট্রন তাদের ভরকে বোঝায়। তাই প্রোটন আর নিউট্রন কণার সমষ্টিকে ভর সংখ্যা বলে। পরমাণুর নিউক্লিয়াসে কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত, বানিয়ে বানিয়ে লেখা যায় ভাষাটাকে, কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন কণার সমষ্টিকে মানে যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে কি অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়? অ্যাটমিক মাস নাম্বার এ দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে পরমাণুর নিউক্লিয়াস, তাকে পরমাণুর নিউক্লিয়াসকে যদি আমি এরকম চিহ্নে চিহ্নিত করি, যতগুলো প্রোটন আছে নিউক্লিয়াসে তাকে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বলে জেড অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়, তাকে নিচে লিখতে হয়। আর ভর সংখ্যা প্রোটন নিউট্রনের যোগফল, এটা প্রোটনের নাম্বার, আর প্রোটন নিউট্রন মিলে ভর সংখ্যা আমি উপরে লিখি, এদিকে লেখা যায় এদিকেও লেখা যায়, এখানে লিখি। তাহলে এই চিহ্নটাকে বলা হয় নিউক্লাইড। এই নিউক্লাইডের বা এই নিউক্লিয়াসের বা এই পরমাণুর পরিচয় কি? এর প্রোটন কটা আছে, প্রোটন সংখ্যা, এই যে নিচেরটা জেড, যদি বাস্তব উদাহরণ দেয় এখানে 6, এখানে 12 বা এখানে 13, তার নিচের সংখ্যাটাই হচ্ছে প্রোটন সংখ্যা। আর নিউট্রন সংখ্যা এটা প্রোটন নিউট্রন যোগফল, এটা শুধু প্রোটন। তো এখানে প্রোটনও আছে নিউট্রনও আছে, এখান থেকে প্রোটনটা বাদ দিয়ে দিলে জেড বিয়োগ করে দিলে শুধু প্রোটন থাকবে।
প্রোটন নিউট্রন আছে, নিউট্রনটা বিয়োগ করে দিলাম তো প্রোটন পাবো, তাই a মাইনাস জেড। এরকম যদি বলে দেওয়া যায় যে মনে করলাম অক্সিজেন 8-17, প্রোটন কয়টা, তাহলে প্রোটন হচ্ছে 8টা, এগুলো আমরা ছোটো ক্লাসে পড়েছি। নিউট্রন কটা, নিউট্রন হচ্ছে বিয়োগ করলাম 17 থেকে 8 9টা। ইলেকট্রন কটা, যেহেতু নিস্তড়িত প্রোটন যতগুলো থাকবে প্লাস, মানে প্লাস ধনাত্মক আধান মানে প্রোটনের সংখ্যা যত, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে তত। কিন্তু কোনো কারণে যদি প্লাস মাইনাস চিহ্ন থাকে, আধান হয়, মনে করলাম এখানে জেড আছে, এখানে এ আছে, এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্রোটন নিউট্রন সেমই থাকবে, আধানের চিহ্ন বসে ইলেকট্রন গৃহীত বা বর্জিত হলে। এখানে প্লাস চিহ্ন বসেছে মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাই সেই ইলেকট্রনকে প্রশমিত করার যে প্রোটনটা সেটা বেশি হয়ে গেছে, আধিক্য হয়ে গেছে প্লাসের, ইলেকট্রন মাইনাস কমে গেছে সেজন্য প্লাস বেড়ে গেছে, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত হবে? প্লাস মাইনাস না হলে প্রোটন সংখ্যাটাই ইলেকট্রন সংখ্যা, কিন্তু প্লাস আছে মানে একটা ইলেকট্রন কমে গেছে, তাই আগে প্লাস না থাকলে জেড সংখ্যক প্রোটন, জেড সংখ্যক ইলেকট্রন, এখন ইলেকট্রন একটা কমে গেছে, তাহলে জেড মাইনাস 1 হবে। আর যদি মাইনাস হতো, এটা যদি মাইনাস হতো, তার মানে কি একটা ইলেকট্রন বেড়ে গেছে, তাহলে যদি নিস্তড়িত পরমাণু হতো তাহলে জেড প্রোটন, জেডই হচ্ছে ইলেকট্রন, কিন্তু মাইনাস আধান হয়েছে মানে ইলেকট্রন বেড়েছে, তাহলে আগে ছিল জেড ইলেকট্রন, আর একটা ইলেকট্রন বেড়েছে বলে জেড প্লাস 1 হয়ে যাবে। এইভাবে তড়িৎগ্রস্ত নিউক্লাইড থেকে পরমাণুর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের ভর কত? নিউক্লিয়াস তৈরি প্রোটন নিউট্রন কণা দিয়ে, তাহলে প্রোটন ও নিউট্রন কণার যে মোট সমষ্টি, সেই মোট প্রোটন নিউট্রন কণার ভরকেই নিউক্লিয়াসের ভর অথবা পরমাণুর ভর বলা যায়, যেহেতু ইলেকট্রনের ভর নগণ্য। তাহলে একটা নিউক্লিয়াসের ভর বলতে প্রোটন আর নিউট্রন কণাগুলির মোট ভরকে বোঝায়। তো প্রোটন আর নিউট্রন কণার সমষ্টিকে কি বলা হয়? ভর সংখ্যা। প্রোটন আর নিউট্রন কণার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা, মানে এ। আর প্রত্যেকটা প্রোটন আর প্রত্যেকটা নিউট্রনের ভর প্রায় 1a মিউ করে, তো এতগুলো আছে প্রোটন আর নিউট্রন মিলে এক একটার ভর হচ্ছে 1a মিউ করে, তাহলে প্রোটন আর নিউট্রনের মোট ভর হচ্ছে a মিউ, যেটাই হচ্ছে নিউক্লিয়াসের ভর। তো যাই হোক, আমরা এখন জানবো আইসোটোপ কি, আইসোটোন কি, আইসোবার কি। আইসো বলতে সেম, ইকুয়াল, আইসোটোপ সমস্থানিক, সম মানে একই, স্থানিক মানে স্থানে রয়েছে। আইসোটোপ একই স্থানে রয়েছে, সমস্থানিক। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা কম বেশি হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রনগুলো আলাদা, তাই ভর সংখ্যা আলাদা হবে, কারণ প্রোটন নিউট্রন মিলেই তো যোগ করি তো ভর। তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণু একই মৌল, তাহলে প্রোটন সংখ্যা সমান, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ায়, মানে কম বেশি হওয়ায় ভর সংখ্যা আলাদা হয় বা ভর সংখ্যা ভিন্ন হয়। ওই পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোপ বলে। প্রোটন সংখ্যা সেম,
প্রোটন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা আলাদা, তাই ভর সংখ্যা আলাদা হয়ে যায়, কারণ প্রোটন নিউট্রন মিলিয়ে তো ভর সংখ্যা। এবার প্রোটন সংখ্যার উপর নির্ভর করে পরমাণুর সমস্ত রাসায়নিক ধর্ম। তো প্রোটন সংখ্যা পরমাণুগুলোর একই একই একই, তাহলে রাসায়নিক ধর্ম একই একই একই, অর্থাৎ একই মৌল, সেগুলা একই মৌলের আলাদা আলাদা পরমাণু। যেমন বলা যায় হাইড্রোজেন, হাইড্রোজেনের 3টা আইসোটোপ রয়েছে, একটা হচ্ছে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন 1 তাহলে প্রোটন কয়টা? এখানে প্রোটন আর নিউট্রন, প্রোটন আছে একটা, নিচেরটাই প্রোটন, আর নিউট্রন ভর সংখ্যা থেকে প্রোটন বিয়োগ করো, 1 থেকে 1 বিয়োগ করলে 0, সরি প্রোটন হচ্ছে একটা, নিউট্রন হচ্ছে 0। এবার ডয়টেরিয়াম, এটা সমান চিহ্ন না দিয়ে তীর চিহ্ন দিই। ডয়টেরিয়াম নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে 1 বিয়োগ করে নিউট্রন সংখ্যা, তাহলে একটা প্রোটন একটা নিউট্রন, তাই প্রোটন নিউট্রন হচ্ছে 2টা, তো নিউট্রন হচ্ছে একটা। ট্রাইটিয়াম বা ট্রিটিয়াম, প্রোটন হচ্ছে একটা, হিসাব করলে নিউট্রন হচ্ছে 2টা। তাহলে দেখো প্রোটন সমান সেম আছে প্রোটন, কিন্তু নিউট্রন সংখ্যা কম বেশি, তার জন্য ভর সংখ্যা দেখো এখানে 1 ভর সংখ্যা, এখানে 2, এখানে 3, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা একই। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ায় ভর সংখ্যা আলাদা হয়, ওই পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোপ বলে। এবার আইসোটোন, আইসো বলতে সমান সেম, টোন বলতে নিউট্রন, নিউট্রনকে এখানে টোন হিসেবে ধরেছে, অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা কম বেশি, ভর সংখ্যাও আলাদা হবে। নিউট্রন তো সমান, প্রোটন কম বেশি, তাহলে ভর সংখ্যা আলাদা। তো প্রোটন আলাদা, নিউট্রন সমান, নিউট্রন সমান আইসোটোন, টোন বলতে এখানে নিউট্রন, তা নিউট্রন সংখ্যা আইসো মানে একই সেম, তাহলে নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। প্রোটন সংখ্যা আলাদা মানে তো মৌলটা আলাদা হয়ে যায়, কারণ প্রোটনের উপর মৌলের ধর্ম নির্ভর করে, প্রোটন আলাদা মানে ধর্ম আলাদা, মানে আলাদা মৌল। তাই ভিন্ন মৌলের একাধিক পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা হওয়ায় ভর সংখ্যা কি হবে? আলাদা। ওই পরমাণুদের পরস্পরের কি বলে? আইসোটোন। সংক্ষেপে কি বলতে পারি? নিউট্রন একই, প্রোটন আলাদা, তাই ভর সংখ্যা আলাদা। প্রোটনের উপর নির্ভর করে পরমাণুর রাসায়নিক ধর্ম, তো প্রোটন আলাদা তার মানে রাসায়নিক ধর্ম আলাদা, মানে আলাদা মৌলের পরমাণু হবে, তাই ভিন্ন মৌলের একাধিক পরমাণু বলেছে। উদাহরণ যদি বলতে চাই, আইসোটোন যেমন হচ্ছে কার্বন আর অক্সিজেন। কার্বনের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 6, ভর সংখ্যা হচ্ছে 12 আছে, 13 আছে, 14 আছে।
এখানে মনে করলাম 14কে ধরলাম। আর অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8 আর ভর সংখ্যা হচ্ছে 16। তাহলে এখানে দেখি যদি আমরা হিসাব করি, প্রোটন হচ্ছে 6টা, এটার বেলায় প্রোটন হচ্ছে 8টা, এখানে নিউট্রন হচ্ছে বিয়োগ করা, 14 থেকে 6 বিয়োগ করলে 8, এখানে 16 থেকে 8 বিয়োগ করলে নিউট্রন পাই, সেটাও 8। তো নিউট্রন মিলে গেছে, নিউট্রন সংখ্যা সমান। ঠিক সেরকম আরও রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম। কি রয়েছে আর উদাহরণ? যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম। পটাশিয়াম, ক্যালসিয়াম। পটাশিয়াম হচ্ছে 19, 39, ক্যালসিয়াম হচ্ছে 20, 40। হিসাব করো, প্রোটনগুলো আলাদা, আর বিয়োগ করলে একই সংখ্যক নিউট্রন পাই, তাই এটা হচ্ছে আইসোটোন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এবার আইসোবার, বার বলতে ভর, ওজন, তাই আইসোবার বলতে বোঝায় একই রকম ভর, অর্থাৎ একই ভর সংখ্যা, কিন্তু প্রোটন নিউট্রন আলাদা। প্রোটন এবং নিউট্রন আলাদা, কিন্তু ভর সংখ্যা একই। এগুলো ভিন্ন মৌল। তাদের সমষ্টি বা ভর সংখ্যা একই, অর্থাৎ সমান। তাদের পরস্পরের আইসোবার বলে। উদাহরণ যদি বলতে চাই, আর্কে, আমি মনে রাখি আর্কে, আর্গন আর ক্যালসিয়াম, অনেকগুলো আছে। আর্গন আর ক্যালসিয়াম যদি বলি, আর্গনেরও ভর হচ্ছে ভর সংখ্যা 40, ক্যালসিয়ামেরও ভর সংখ্যা 40। এর পরমাণু ক্রমাঙ্ক 20, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 19। তাহলে দেখো, প্রোটন 19টা, নিউট্রন 21টা। এটার বেলায় ক্যালসিয়ামের প্রোটন হচ্ছে নিচেরটা 20, নিউট্রন হচ্ছে বিয়োগ করলেও 20। প্রোটনেও আলাদা, নিউট্রনেও আলাদা, কিন্তু সমষ্টি এদেরকে যোগ করলে হয় 40, এদেরকে যোগ করলে হয় 40, অর্থাৎ ভর সংখ্যা, অ্যাটমিক মাস নাম্বার হচ্ছে সমান। কিন্তু প্রোটনগুলা, এর 19টা তোর 20টা মানে আলাদা, এর 21টা তোর 20টা আলাদা, কিন্তু সমষ্টি 19 21 হচ্ছে 40, এর 19 21 20 20তে হচ্ছে 40 40 40, উভয়ের ভর সংখ্যা সমান, তাই আইসোবার। ঠিক সেরকম হচ্ছে কার্বন, অক্সিজেন। অক্সিজেন হচ্ছে কার্বন, নাইট্রোজেন। কার্বনের 6-14 পাওয়া যায়, নাইট্রোজেনের 7-14 পাওয়া যায়। এরাও পরস্পরের আইসোবার। এবার আমরা জানব নিউক্লিয় বল, অর্থাৎ নিউক্লিয়ার ফোর্স। আমরা জানি যে পরমাণু নিউক্লিয়াসে কেন্দ্রকে অতি অল্প জায়গার মধ্যে ঘন সন্নিবিষ্টভাবে, নিবিড়ভাবে, খুব কাছাকাছি অবস্থান করে সম আধানধর্মী বা ধনাত্মক আধানধর্মী প্রোটন কণিকাগুলি নিউট্রন কণিকাগুলির সঙ্গে, নিস্তড়িত নিউট্রন কণাগুলা আর সমাধানধর্মী ধনাত্মক আধানধর্মী প্রোটন কণাগুলো অল্প জায়গার মধ্যে ঠাসাঠাসি অবস্থায় থাকে। কিন্তু সম আধান কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। কুলম্বীয় বিকর্ষণ বল প্রযুক্ত হওয়া উচিত। তাহলে কুলম্বীয় বিকর্ষণ বল পরমাণু নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলিকে, প্রোটন কণাগুলিকে দূরে সরিয়ে দিবে, নিউক্লিয়াস ভেঙে যাবে, নিউক্লিয়াস স্থায়ী হবে না। কিন্তু দেখা যায় পরমাণু নিউক্লিয়াস
স্থায়ী হয়, কিছু কিছু অস্থায়ী হয়, সেগুলো আমরা তেজস্ক্রিয়তার চ্যাপ্টারে পড়াশোনা করেছি। তো যে সমস্ত পরমাণুর নিউক্লিয়াস স্থায়ী, তো নিউক্লিয়াসের স্টেবিলিটি বা স্থায়িত্ব পায় কিভাবে? প্রত্যেকটা পরমাণু নিউক্লিয়াস তো ভেঙে যাওয়া উচিত কুলম্বীয় বিকর্ষণ বলের কারণে, কিন্তু দেখা যায় যে নিউক্লিয়নগুলি অতি অল্প দূরত্বের মধ্যে থাকে বলে, প্রায় 2 ফার্মিরও কম দূরত্বের মধ্যে থাকে, খুব কাছাকাছি থাকে বলে তাদের মধ্যে পাই মেশন কণা বিনিময়ের মাধ্যমে এক আন্তঃক্রিয়ার ফলে একটা শক্তিশালী আকর্ষণী বলের উদ্ভব হয়, যা কুলম্বীয় বিকর্ষণ বল অপেক্ষা বেশি হয় বলে সেই পরমাণুর নিউক্লিয়াস স্থায়ী হয়। এই শক্তিশালী আকর্ষণ বলকে বলা হয় নিউক্লিয় বল। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন প্রোটনের মধ্যে বিকর্ষণ বল সমাধানধর্মী বলে, সেই কুলম্বীয় বিকর্ষণ বল আর পাই মেশন কণা বিনিময়ের মাধ্যমে নিউক্লিয়নগুলো কাছাকাছি থাকে বলে আন্তঃক্রিয়ায় একটা তীব্র আকর্ষণী বল, যাকে আমরা নিউক্লিয় বল নামে চিনলাম, সেই নিউক্লিয় বল ক্রিয়া করে। তো একটা নিউক্লিয় আকর্ষণী বল, এটা কুলম্বীয় বিকর্ষণ বল, দুজনের যৌথ প্রচেষ্টায় ভারসাম্যে নিউক্লিয়াস সুস্থির হতে পারে বা সুস্থির হতে চায়। এবার আমরা জানব নিউক্লিয় বলের বৈশিষ্ট্য কি। নিউক্লিয় বল সর্বদাই হচ্ছে শক্তিশালী আকর্ষণী বল। 1 নম্বর হচ্ছে এটি শক্তিশালী আকর্ষণী বল। নিউক্লিয় বল কখনো বিকর্ষণী হয় না, এটি শক্তিশালী আকর্ষণী বল। 2 নম্বর, অতি স্বল্প পাল্লার মধ্যে ক্রিয়া করে, অর্থাৎ স্মল রেঞ্জের মধ্যে। স্বল্প পাল্লা, পাল্লা বলতে দূরত্ব, less than 2 × 10⁻⁻15 মিটার বা 2 ফার্মি। তবে নিউক্লিয় বল ইলেকট্রনদের মধ্যে ক্রিয়া করবে না, নিউক্লিয় বল কোনো বস্তুর মধ্যে ক্রিয়া করবে না। নিউক্লিয়ন, নিউট্রন, প্রোটন বা সেই জাতীয় কণার যদি খুব কাছাকাছি থাকে এই রেঞ্জের মধ্যে, তবে তাদের মধ্যে নিউক্লিয় বল ক্রিয়া করবে। আর মাথায় রাখতে হবে নিউক্লিয় বল আধান নিরপেক্ষ, মানে এই নিউক্লিয় বল সবার মধ্যেই ক্রিয়া করবে যদি কণাগুলা এই রেঞ্জের মধ্যে অতি স্বল্প দূরত্বের মধ্যে থাকে। আধান টাধান চিনবে না, অর্থাৎ এই বল প্রোটন প্রোটনেও আকর্ষণী হয়, দুটি প্রোটনের মধ্যেও ক্রিয়া করে, দুটি নিউট্রনের মধ্যেও ক্রিয়া করে, এবং একটি প্রোটন একটি নিউট্রনের মধ্যেও ক্রিয়া করে। নিউক্লিয় বল অত্যন্ত শক্তিশালী। কতটা শক্তিশালী? মহাকর্ষ বল বা স্থির তড়িৎ বলের চেয়েও শক্তিশালী, কিন্তু এই রেঞ্জের বেশি দূরত্বে থাকলে ক্রিয়া করবে না। তাহলে নিউক্লিয় বল আকর্ষণী বল জানলাম, স্বল্প পাল্লার মধ্যে ক্রিয়া করে, আধান নিরপেক্ষ, মহাকর্ষী বল বা স্থির তড়িৎ বলের চাইতে, মহাকর্ষী বল বা স্থির তড়িৎ বলের চাইতেও শক্তিশালী আমরা জানলাম। এবার আপনি জানবো যে পরমাণুর নিউক্লিয়াস তার আকার কি রূপ। আকার হচ্ছে গোলাকার, এবং তার আয়তন কেমন? নিউক্লিয়াসের আয়তন, নিউক্লিয়াস তো গোলাকার, তো আয়তন বলতে
ব্যাসার্ধ জানলে আমরা আয়তন জানবো, গোলকের আমরা ব্যাসার্ধ পেলে আয়তন পেয়ে যাই। নিউক্লিয়াসের আয়তন, পরমাণুর আয়তনের কথা বলছি না, নিউক্লিয়াসের আয়তন। নিউক্লিয়াসের আয়তন, বেশিরভাগ নিউক্লিয়াস, প্রায় সমস্ত নিউক্লিয়াস গোলাকার, গোলাকার নিউক্লিয়াস। লেস দেন 10% মতন একটু বিচ্যুতি ঘটে, লেস দেন 10% গোলাকার থেকে বিচ্যুতি ঘটে। তো যাই হোক, প্রায় গোলাকারই ধরা হয়, নিউক্লিয়াসের আকার হচ্ছে গোলাকার। তাহলে আয়তন, গোলকের আয়তন কত? 4/3πr³। নিউক্লিয়াসটা, গোলাকার নিউক্লিয়াসটা বড় হবে না ছোট হবে কার উপর নির্ভর করছে? নিউক্লিয়াসের ভিতরে যে উপাদান আছে তার পরিমাণের উপর। নিউক্লিয়াসের ভিতরে কি আছে? প্রোটন কণা, নিউট্রন কণা, একসঙ্গে নিউক্লিয়ন বলে। তো নিউক্লিয়নের সংখ্যা যত বেশি হবে নিউক্লিয়াসের আয়তন তত বেশি হবে, নিউক্লিয়নের সংখ্যা যত কম হবে নিউক্লিয়াসের আয়তন তত কম হবে। তো নিউক্লিয়াসের আয়তন নিউক্লিয়ন সংখ্যার বা ভর সংখ্যার সমানুপাতিক। নিউক্লিয়াসের আয়তন যদি আর আমরা রেডিয়াস ধরি, ব্যাসার্ধ ধরি, 4/3πr³। গোলকের আয়তন যদি গোলাকার, 4/3πr³। আর নিউক্লিয়ন বলতে ভর সংখ্যা, অ্যাটমিক মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার না কিন্তু অ্যাটমিক মাস নাম্বার, ভর সংখ্যা। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা r³, এগুলো ধ্রুবক, 4/3 ধ্রুবক, পাইও ধ্রুবক, উপাশে যদি চলে যাই নতুন ধ্রুবক হয়। তাহলে r proportional to a to the power 1/3। সমান চিহ্ন যদি করি তাহলে r ইকুয়াল একটা ধ্রুবক হয়, r0। প্রমাণ করে দেখা গেছে এই ধ্রুবকগুলোর মান বসিয়ে এবং প্র্যাকটিক্যালি যে r0 এর মান হচ্ছে 1.2 × 10⁻⁻15 1/3 মিটার। বা এটাকে বলা যায় r ইকুয়াল টু 1.2 a to the power 1/3 ফার্মি। 10⁻⁻15 মিটার মানে কি? ফার্মি। 10⁻⁻15 মিটার মানে ফার্মি। পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব, ঘনত্ব মানে কি? ভর ডিভাইডেড বাই আয়তন। তো নিউক্লিয়াসের ঘনত্ব, ডেনসিটি অফ নিউক্লিয়াস ইকুয়ালস টু নিউক্লিয়াসের ভর ডিভাইডেড বাই নিউক্লিয়াসের কি? আয়তন, আয়তন, তাই তো। তো নিউক্লিয়াসের ভর মানে কত? প্রোটন নিউট্রনের সমষ্টি, নিউক্লিয়ন নাম্বার, আর এক একটা নিউক্লিয়নের মানে প্রোটন বা নিউট্রনের ভর আমরা 1 করে ধরি প্রায়। আর নিউক্লিয়াসের আয়তন কত? 4/3πr³। a ইন্টু 1 mu, 1 mu বলতে কত? 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। আর 4/3 পাই r³ মান। আর যদি এটা হয় তো r³ কত হচ্ছে? তাহলে r হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻15 কিউব। এর সঙ্গে ছিল a to the power 1/3, তো a to the power 1/3 তার কিউব করে দিই এখানে। তাহলে a ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি, এটা হচ্ছে মিটার কিউব। (4/3 × π
1.2 into 10 to the power minus 15, এটা যদি আমরা কিউব করি আর এ হয়ে যাচ্ছে a to the power 1/3, তার পাওয়ার 3 করলে 1/3 আর 3 গুণ করলে 1 হয়ে যায়, তাহলে এখানকার এ কেটে গেল। তাহলে অ্যাটমিক মাস নাম্বার নিরপেক্ষ, এটা হিসাব করলে দাঁড়াচ্ছে প্রায় 2.3 into 10 to the power মাইনাস কেন বলছি, পুরো প্লাস 17 কেজি পার মিটার কিউব। জলের ঘনত্ব কত? 10 to the power 3 কেজি পার মিটার কিউব, 1000 কেজি 1 ঘন মিটারে, তো 1000 কেজি 10 to the power 3 কেজি জলের ঘনত্ব। আর এটার কত? 10 to the power 17, তাহলে 10 to the power 14 কেজি বেশি, যা জলের চেয়ে 2.3 into 10 to the power 14 গুণ। কারণ জলের ঘনত্ব কত? যেহেতু জলের ঘনত্ব 10 to the power 3 কেজি পার মিটার কিউব জলের ঘনত্ব। এবং দেখতে পাচ্ছি আধান ভর সংখ্যা নিরপেক্ষ, অর্থাৎ পরমাণু ছোট হোক, পরমাণু বড় হোক, নিউক্লিয়াস বড় হোক, নিউক্লিয়াস ছোট হোক, নিউক্লিয়াসের যে ঘনত্ব সেটা ভর সংখ্যার উপর নির্ভর করে না, নিউট্রন প্রোটন সংখ্যার উপর নির্ভর করছে না। প্রত্যেকটা ছোট পরমাণু, বড় পরমাণু, ছোট নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস, প্রত্যেকটা নিউক্লিয়াসের ঘনত্ব প্রায় সমান, প্রচুর ঘনত্ব। জলের ঘনত্বের 2.3 into 10 to the power 14 গুণ। এবার আমরা জানব ভর ও শক্তির তুল্যতা সূত্র, মাস এনার্জি ইকুইভ্যালেন্স ল। বিজ্ঞানী আইনস্টাইনের সূত্রানুযায়ী ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তর করা সম্ভব, এবং ভর শক্তির সংরক্ষণ সূত্র বলছে ভর এবং শক্তির মোট সমষ্টি সর্বদাই ধ্রুবক। ভরকে শক্তি করা যায়, শক্তিকে ভর করা যায়, কিন্তু তাদের সমষ্টি সর্বদাই ধ্রুবক। ভর এবং শক্তি পরস্পর তুল্য। আইনস্টাইনের সূত্রানুযায়ী ভর ও শক্তি পরস্পর তুল্য, অর্থাৎ ভর শক্তিতে এবং শক্তি ভরে রূপান্তর হতে পারে। সেই সংক্রান্ত যে বিশ্ববিখ্যাত সূত্র বিজ্ঞানী আইনস্টাইন দিয়েছেন সেটা E = mc², ওয়েল নোন সবারই। বিজ্ঞানী আইনস্টাইনের সূত্রানুযায়ী E = mc², যেখানে E সমান m ভরের রূপান্তরে উৎপন্ন শক্তি, আর c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। কত? 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভর যদি আলোর গতিবেগে চলে তবে সেটা শক্তির মতন কাজ করে, শক্তিতে রূপান্তর হয়ে যায়। E = mc² সূত্র বিশ্ববরেণ্য বিজ্ঞানী আইনস্টাইন দিয়েছেন, E = mc²। এবার আমরা জানব যে পরমাণুর নিউক্লিয়াস কি দিয়ে তৈরি? প্রোটন নিউট্রন। তো নিউক্লিয়াসের ভর কত হবে? প্রোটন নিউট্রনের
সমস্ত ভর যোগ করে যত হওয়া উচিত। কিন্তু দেখা যায় প্রকৃতপক্ষে পরীক্ষামূলকভাবে যে নিউক্লিয়াসের প্রকৃত ভর বা স্থির ভর, নিউক্লিয়াসের উপাদানে যে প্রোটন নিউট্রন সংখ্যা রয়েছে তাদের ভরের সমষ্টি আর নিউক্লিয়াসের প্রকৃত ভর সমান হয় না। নিউক্লিয়াসের প্রকৃত ভর কম হয়, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন কণা দ্বারা গঠিত বলে প্রোটন এবং নিউট্রন কণাগুলির ভরের সমষ্টি নিউক্লিয়াসের ভরের সমান হওয়া উচিত, কিন্তু হয় না। নিউক্লিয়াসের প্রকৃত ভর ওর চাইতে কম হয়। ওই কম ভরটা আসলে যায় কোথায়, যেটাকে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট বলে, সেটা এই ফর্মুলা অনুযায়ী শক্তিতে রূপান্তর হয় এবং সেই শক্তিটার কিছুই না, বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বন্ধন শক্তি। তো আমরা প্রথমে জানবো মাস ডিফেক্ট কি, ভর ত্রুটি। পরমাণুর নিউক্লিয়াস প্রোটন নিউট্রন দ্বারা গঠিত, পরমাণুর প্রকৃত ভর বা স্থির ভর বলা যায়, স্থির ভর তার উপাদান নিউক্লিয়নদের মোট ভর অপেক্ষা কম হয়। এই ভরের হ্রাসকে ভর ত্রুটি বলে। মনে করলাম যে একটা নিউক্লিয়ন রয়েছে, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক, এ হচ্ছে প্রোটন নিউট্রনের যোগফল মানে ভর সংখ্যা। ভর ত্রুটি কত হবে? এখান থেকে জানি প্রোটন কতগুলো আছে, জেড সংখ্যক, নিউট্রন কতগুলো আছে, এ মাইনাস জেড। তাহলে প্রোটন আছে জেড সংখ্যক, জেড সংখ্যক প্রোটনের ভর কত? যদি প্রোটনের অরিজিনাল ভর দিয়ে আমরা মাপি, মাস অফ প্রোটন, মাস অফ প্রোটন কিন্তু প্রোটন সংখ্যা মানে প্রোটনের মোট ভর হলো। এবার নিউট্রন সংখ্যা কত? এ মাইনাস জেড। এক একটা এতগুলো নিউট্রন আছে, এক একটা নিউট্রনের ভর কত? মাস অফ নিউট্রন। তাহলে মোট যদি যোগ করি আমরা, এটা হচ্ছে নিউক্লিয়াসের ভর হওয়া উচিত। জেড সংখ্যক প্রোটন আছে, এটা প্রোটন কণাদের মোট ভর, এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন আছে, নিউট্রন কণাদের মোট ভর যোগ করলে নিউক্লিয়াসের ভর হওয়া উচিত। কিন্তু দেখা যায় হয় না, আসল ভর এর চাইতে কম। কত কম? বিয়োগ করে দিলাম। এই যে বিয়োগ ফলটা, এই ত্রুটিটা, এটা সমান হলে ত্রুটি 0 হতো, সেটাই কাঙ্ক্ষিত ছিল, কিন্তু তা না, এটার ভর বেশি, ক্যালকুলেটেড ভর বেশি প্র্যাকটিক্যাল ভরের চাইতে। নিউক্লিয়াসের প্রকৃত ভর কম উপাদান নিউক্লিয়নদের ভরের সমষ্টি অপেক্ষা। এই পার্থক্যকে বলা হচ্ছে ভর ত্রুটি। এই ভর ত্রুটি আর কিছুই না, এটা বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াসে বা নিউক্লিয় বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়। এই ভর ত্রুটি E=mc² সূত্রানুযায়ী বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়। যা নিউক্লিয়নগুলিকে একসঙ্গে দৃঢ়ভাবে ধরে রাখে। তাহলে বাইন্ডিং এনার্জির মান কত? বন্ধন শক্তি ও বাইন্ডিং এনার্জি। তাহলে বাইন্ডিং এনার্জি হচ্ছে
এই যে ভর ত্রুটিটা আছে এর সঙ্গে সি স্কোয়ার লাগিয়ে দেব, তাহলে জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস ক্যাপিটাল এম, এই ভর ত্রুটির সঙ্গে সি স্কোয়ার। মেগা ইলেকট্রন ভোল্টে উত্তরটা আসে বাইন্ডিং এনার্জি। এই বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি যে পরমাণুর বা যে নিউক্লিয়াসের যত বেশি হবে সেই নিউক্লিয়াস তত স্থায়ী হবে, স্টেবল হবে। বাইন্ডিং এনার্জি যার যত কম তার স্টেবিলিটি তত কম। এবার বাইন্ডিং এনার্জি কার? এটা সমস্ত নিউক্লিয়নদের। বাইন্ডিং এনার্জি আরেকটা সংজ্ঞাও করা যায় এইভাবে যে ন্যূনতম যে পরিমাণ শক্তি প্রয়োগ করলে কোনো নিউক্লিয়াসের সমস্ত নিউক্লিয়নগুলিকে পৃথক পৃথকভাবে সম্পূর্ণরূপে আলাদা করা যায়, সেই ন্যূনতম শক্তি যেটা নিউক্লিয়াসকে দান করলে এটা সম্ভব, সেই ন্যূনতম শক্তি হচ্ছে বাইন্ডিং এনার্জি। এটা বাইন্ডিং এনার্জি ফর হোল নিউক্লিয়নস, সব নিউক্লিয়নগুলি মিলে। তাহলে এক একটা নিউক্লিয়ন পার নিউক্লিয়নে বাইন্ডিং এনার্জি কত? এবার নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি, বন্ধন শক্তিকে নিউক্লিয়ন সংখ্যা দিয়ে ভাগ করলে, বন্ধন শক্তিকে নিউক্লিয়ন সংখ্যা দিয়ে ভাগ করলে মানে ভর সংখ্যা দিয়ে, প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি পাওয়া যায়। এই বন্ধন শক্তি হচ্ছে সমস্ত নিউক্লিয়নগুলার। তাহলে এক একটা নিউক্লিয়নের বন্ধন শক্তি কত? নিউক্লিয়ন সংখ্যা দিয়ে একে ভাগ করব। তাই বাইন্ডিং এনার্জি এখানেই যদি করে দিই আমি, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এ দিয়ে ভাগ করলাম, দুইটাকে এ দিয়ে ভাগ করব, তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন পেয়ে গেলাম। এবার মনে রাখতে হবে বাইন্ডিং এনার্জি বেশি মানে স্টেবিলিটি বেশি। সেজন্য একটা গ্রাফ যদি তৈরি করা যায় নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য, তাহলে এরকম একটা গ্রাফ রয়েছে। এদিকে হচ্ছে অ্যাটমিক মাস নাম্বার, এদিকে হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। দেখা যায় হাইড্রোজেন দিয়ে শুরু বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং জিরো হবে না, জিরো হলে তো নিউক্লিয়াস ভেঙে যাবে। তো এখান থেকে এরকম করে ওঠার পর একটু নামে যাই, এরকম করে যাই। তাতে দেখা যায় যে সব থেকে হাইয়েস্ট বাইন্ডিং এনার্জি, এটা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, হাইয়েস্ট বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হচ্ছে আয়রনের। কত? প্রায় 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা মোটামুটি 8-এর দিকে ধরতে পারি, 8 মেগা ইলেকট্রন ভোল্ট। তার উপরে আছে টপ বাইন্ডিং এনার্জি, হাইয়েস্ট বাইন্ডিং এনার্জি হচ্ছে আয়রন পরমাণুর। প্রতি নিউক্লিয়ন বাইন্ডিং এনার্জি সব থেকে বেশি 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট। তাই তার স্থিরতা বা সব থেকে সুস্থির নিউক্লিয়াস, সর্বোচ্চ স্থায়ী নিউক্লিয়াস আর এর কাছাকাছি ভর সংখ্যা রয়েছে যে সমস্ত পরমাণুর, অর্থাৎ পিরিয়ডিক টেবিল ও পর্যায় সারণীর মাঝামাঝি অবস্থানে যারা রয়েছে তাদের নিউক্লিয়াসও স্থায়ী হয়। তারপরে এদিকের পরমাণু কি হয়? কিছু পরমাণু এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াস বৃদ্ধি করার জন্য, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বাড়ানোর জন্য, মানে নিউক্লিয়াসটাকে স্থায়ী করার জন্য হালকা পরমাণু নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত হয়, নিউক্লিয়াস সংযোজন আমরা জানব। আর ভারী পরমাণু নিউক্লিয়াস বাইন্ডিং এনার্জি, যে এটা হচ্ছে ভারী পরমাণু নিউক্লিয়াস,
তারা বাইন্ডিং এনার্জি বাড়ানোর জন্য ভেঙে যায়, ভেঙে গিয়ে অ্যাটমিক মাস নাম্বার কমিয়ে নেয়, এর অ্যাটমিক মাস নাম্বার বাড়িয়ে নেয়। তার কারণ বাইন্ডিং এনার্জি হাইস্ট পাবে মিডিলে, এই জায়গাতে। সেই কারণে নিউক্লিয়ার সংযোজন, নিউক্লিয়ার বিভাজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিশন দুটি নিউক্লিয়ার বিক্রিয়া রয়েছে, আমরা পরবর্তীতে জানব। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।